প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সাথে আজকে আবার অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। ইতিপূর্বে তোমাদের সাথে অনেকগুলো ক্লাস আমি করেছি অনলাইনে। আজকে আবার তোমাদের অনলাইনে ক্লাসের সাথে যুক্ত হয়েছি। তোমাদের সশরীরে আমরা ক্লাসগুলো করতে পারছি না, যার কারণে আমরা এই অনলাইন ক্লাস নিতে বাধ্য হচ্ছি, তাই না? তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু সরকার কর্তৃক ঘোষিত অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছে। সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা লিখে কলেজে জমা দেবে। আমার এই ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনার ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশ হবে। তোমরা অ্যাসাইনমেন্ট চিত্রা মহিলা ডিগ্রি কলেজ 2021 নামে একটা অ্যাপস খোলা হয়েছে। এই অ্যাপসের থেকে তোমরা ডাউনলোড করে এখান থেকে নিতে পারবে। এখান থেকে নিয়ে তোমরা লিখে কলেজে জমা দেবে। তা আজকে তোমাদের আমি পড়াবো ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র, একাদশ দ্বাদশ অধ্যায় 4 অংশীদারি ব্যবসায়। আমি বিষ্ণুপদ বিশ্বাস, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরাবাদা খুলনা। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় থেকে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে বা জানতে পারবে তা হলো অংশীদারি ব্যবসায়ের অসুবিধার সময় আলোচনা করতে পারবে। আমরা ইতিপূর্বে অংশীদারি ব্যবসায় কি সেটা সম্পর্কে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই পারবে, তাই না? তোমরা নিশ্চয়ই পারবে। হ্যাঁ, এখন তোমাদের আমি যেটা পড়াবো তা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অসুবিধা বা সীমাবদ্ধতা। অংশীদারি ব্যবসায়ের অসুবিধা বা সীমাবদ্ধতা তোমাদের পড়াবো। আমরা তোমাদের ইতিপূর্বে অংশীদারি ব্যবসায়ের সুবিধাগুলো পড়াইছি। আমরা জানি যে অংশীদারি ব্যবসায়ের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো কী কী আমরা এখানে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম যে অসুবিধা, সে অসুবিধা হচ্ছে অসীম দায়। তোমাদের এই প্রথম যে অসুবিধাটা তা হচ্ছে অসীম দায়। অসুবিধাটা হচ্ছে কি? প্রথম হচ্ছে অসীম দায়। তা অসীম দায় বলতে কি বলা হয়েছে? অসীম দায় বলতে বলা হয়েছে যে অংশীদারি ব্যবসার দায় দায়িত্ব হচ্ছে অসীম। অংশীদারি ব্যবসার দায় দায়িত্ব হচ্ছে অসীম। কেন অসীম বলা হয়েছে? কারণ হচ্ছে অংশীদারি ব্যবসায় ব্যক্তিগতভাবে যে মূলধন সরবরাহ করে, এই সরবরাহকৃত মূলধনের বাইরেও তাদের ব্যক্তিগত দায় জন্মে। অর্থাৎ কোনো অংশীদার যদি দেউলি হয়ে যায়, কোনো অংশীদার যদি চলে যায়, ছেড়ে যায়, তাহলে তার যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্বটা কিন্তু অন্য যে সমস্ত অংশীদার থাকে সেই সমস্ত অংশীদারদেরকে কিন্তু বহন করতে হয়। এই কারণে অংশীদারি ব্যবসার দায় দায়িত্ব হচ্ছে অসীম। এই কারণে অংশীদারি ব্যবসার দায় দায়িত্ব হচ্ছে অসীম, তাই না? এইবার তোমাদের আমি যেটা পড়াবো তা হচ্ছে মূলধনের সীমাবদ্ধতা। মূলধনের সীমাবদ্ধতা 2 নম্বর। মূলধনের সীমাবদ্ধতা বলতে বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায়ের মূলধন কিন্তু সীমিত। কারণ হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কিন্তু কম। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা কম। তাছাড়া অংশীদারি ব্যবসায়ের
মূলধন সংগ্রহের যে পদ্ধতি, সেই পদ্ধতি গত কিছু অসুবিধা আছে। সেই অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায় অর্থাৎ এখানে অংশীদারদের দায় দায়িত্ব কিছু বলা হয়েছে অসীম। এই অসীম হওয়ার কারণে প্রয়োজনীয় মুহূর্তে অংশীদারি ব্যবসায়ের সদস্যগণ কিন্তু এখানে প্রয়োজনীয় যেসব মূলধন, সেই মূলধন কিন্তু সংগ্রহ করতে পারে না, প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে না বা মূলধন সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় যে যৌথ দায়িত্বের কারণে অনেক সময় বা এককভাবে কেউ কিন্তু এখানে ব্যক্তিগতভাবে দায় জন্মে বিদায় এখানে মূলধন সরবরাহ করতে অনেকে সম্মতি প্রকাশ করে না। এই সমস্ত কারণে এখানে মূলধন কিন্তু সীমিত, এই সমস্ত কারণে কিন্তু এখানে মূলধনের পরিমাণ সীমিত, তাই না? এইবার তোমাদের আমি পড়াবো পারস্পরিক সৎবিশ্বাসের অভাব। 3 নম্বর, পারস্পরিক সৎবিশ্বাসের অভাব। পারস্পরিক সৎবিশ্বাসের অভাব, পারস্পরিক সৎবিশ্বাসের অভাব বলতে বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায় কিন্তু বলা যখন আমরা গঠন করব বা পরিচালনা করব তখন এইখানে যে সমস্ত অংশীদার থাকবে এই অংশীদারদের ভিতর কিন্তু পারস্পরিক সৎবিশ্বাস থাকা প্রয়োজন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই পরস্পর প্রতি আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলে। যখন পরস্পর প্রতি আশ্বাস এবং বিশ্বাস হারিয়ে ফেলে তখন কিন্তু অংশীদারি ব্যবসায় গঠন করা বা পরিচালনা করা বা টিকে থাকা সম্ভব হয় না, তাই না? বা পরিচালনা করা সম্ভব হয় না। এই সমস্ত কারণে অংশীদারি ব্যবসায় দেখা যায় যে অনেকে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গঠন বা পরিচালনায় আগাইয়া আসে না। তাই এখানে কিসের প্রয়োজন? পারস্পরিক বিশ্বাসের প্রয়োজন, সৎ বিশ্বাসের প্রয়োজন। কিন্তু অনেক সময় দেখা যায় হীন স্বার্থ চরিতার্থ করার জন্যই এখানে পরস্পর প্রতি একটা বিরোধ দেখা দেয়, পরস্পর প্রতি একটা সমস্যা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এই সমস্ত কারণে অনেক সময় এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অনেকে আগাইয়া আসে না। এইটা হচ্ছে পারস্পরিক সৎবিশ্বাসের অভাব, পারস্পরিক সৎবিশ্বাসের অভাব, তাই না? এইবার তোমাদের আমি পড়াবো 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি মালিকানা হস্তান্তরে সীমাবদ্ধতা। মালিকানা হস্তান্তরে সীমাবদ্ধতা 4 নম্বর। মালিকানা হস্তান্তরে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা পারস্পরিক মালিকানা হস্তান্তরের সীমাবদ্ধতা, এটা তোমাদের পড়াবো। এইখানে অংশীদারি ব্যবসায় কিন্তু অবাধে কিন্তু এখানে যে মালিকানা আছে সেই মালিকানা কিন্তু অবাধে হস্তান্তর করা যায় না। এইখানে যদি চুক্তিতে এমন কিছু উল্লেখ না থাকে যে হস্তান্তর করা যাবে, এরকম কিছু যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু সহজেই কিন্তু এই মালিকানা হস্তান্তর করা যায় না। তবে হস্তান্তর করা যায় সকল অংশীদারি ব্যবসায় যে সমস্ত অংশীদার থাকে এই সমস্ত অংশীদারদের সম্মতিক্রমে অনেক সময় মালিকানা হস্তান্তর করা যায়। এছাড়া মালিকানা হস্তান্তরে আইনগত সমস্যা রয়েছে। এই আইনগত সমস্যা থাকার ফলশ্রুতিতে অনেকে এই ধরনের ব্যবসায় উৎসাহী হয় না বা আগ্রহ প্রকাশ করে না। আবার দেখা যাচ্ছে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে তার শেয়ার বিক্রয় করতে পারে না, তার মালিকানা বিক্রয় করে যেতে পারে না। এই সমস্ত কারণে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অনেকে আগাইয়া আসে না। এটা হচ্ছে কি মালিকানা হস্তান্তরে সীমাবদ্ধতা। এইবার হচ্ছে স্বাধীন সত্তার অভাব 5 নম্বরে।
স্বাধীন সত্তার অভাব। স্বাধীন সত্তার অভাব, এখানে বলা হয়েছে কি স্বাধীন সত্তার অভাব বলতে বলা হয়েছে যে এইখানে কিন্তু কোনো সত্তা নাই, অর্থাৎ এখানে আইনগত কোনো সত্তা নাই। এই আইনগত সত্তা না থাকার ফলশ্রুতিতে অংশীদারি ব্যবসায় অনেকে গঠনে আগাইয়া আসে না, এবং এই আইনগত সত্য নয় বিধায় এই অংশীদারি ব্যবসায় নিজ নামে পরিচালিত হতে পারে না, নিজ নামে পরিচিত হতে পারে না। তারপরে এইখানে দেখা যায় যে যেহেতু অংশীদারি ব্যবসায় অনেক সময় দেখা যায় যে আইন আছে সেই আইনটা কিন্তু দুর্বল মানের, এই দুর্বল মানের আইন থাকার ফলশ্রুতিতে এখানে অংশীদারি ব্যবসা অনেকে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গঠনে বা পরিচালনায় আগাইয়া আসে না, যেহেতু অংশীদারি ব্যবসায় নিজ নামে পরিচিত হতে পারছে না, আবার পরিচালিত হতে পারছে না। এই সমস্ত কারণে অংশীদারি ব্যবসায় গঠন করা বা পরিচালনা করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এইবার হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা। 6 নাম্বার, স্থায়িত্বের অনিশ্চয়তা। স্থায়িত্বের অনিশ্চয়তা বলতে বলা হয়েছে অংশীদারি ব্যবসার স্থায়িত্ব কিন্তু অনিশ্চিত। অংশীদারি ব্যবসার স্থায়িত্ব কি অনিশ্চিত, কারণ হচ্ছে এখানে যে সমস্ত অংশীদারদের নিয়ে অংশীদারি ব্যবসায় গঠন করা হয় বা পরিচালনা করা হয়, অনেক সময় দেখা যায় যে এই সমস্ত অংশীদারদের মধ্যে নানান কারণে বিরোধ সৃষ্টি হয়, অনেক সময় ভুল বোঝানোর সৃষ্টি হয়। তারপরে অংশীদাররা মারা যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে, বিশ্বাস ভঙ্গ হতে পারে, তাই না? তারপরে অসাধু প্রভৃতির কারণে অংশীদারি ব্যবসায় কিন্তু গঠন করা বা পরিচালনা করা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত কারণে অনেক সময় অংশীদারি ব্যবসায় বিলুপ্তি ঘটে। এই সমস্ত কারণে অংশীদারি ব্যবসা কি হয় বিলুপ্তি ঘটে। তাহলে এর স্থায়িত্বের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে অনিশ্চিত। এর স্থায়িত্বের ব্যাপারটা সম্পূর্ণভাবে কি অনিশ্চিত। এই সম্পূর্ণভাবে অনিশ্চিত থাকার ফলশ্রুতিতে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গঠনে বা পরিচালনায় অনেকে আগাইয়া আসে না, তাই না? এইবার হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। 7 নাম্বার, অদক্ষ ব্যবস্থাপনা। অংশীদারি ব্যবসায় কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে সমস্ত অংশীদারদের নিয়ে অংশীদারি ব্যবসায় গঠন করা হয় বা পরিচালনা করা হয়, তারা কিন্তু অনেক সময় দায়িত্ব পালনে অনিয়ম প্রকাশ করে। তারা কি করে? অনেক সময় দায়িত্ব পালনে অনিয়ম প্রকাশ করে। তাছাড়া অংশীদারি ব্যবসায় কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, তারপরে অনেক সময় দেখা যায় যে অযাচিত হস্তক্ষেপ, অর্থাৎ যারা অংশীদারি ব্যবসায় পরিচালনায় দক্ষ নয় তারা কিন্তু অনেক সময় আগাই আসে, তারা কিন্তু অংশীদারি ব্যবসায় পরিচালনা করার জন্য আগাই আসে। এই সমস্ত কারণে অংশীদারি ব্যবসায় কিন্তু পরিচালনায় বা জটিলতা পরিচালনায় বা ব্যবসায় গঠনে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়ে থাকে। এই জটিলতা হওয়ার ফলশ্রুতিতে এই ধরনের ব্যবসায় অনেকে গঠনে বা পরিচালনায় নিরুৎস বোধ করে। ফলে এখানে ব্যবস্থাপনাটা কী হয়? অদক্ষ হয়ে পড়ে। এই সমস্ত কারণে অংশীদারি ব্যবসায় গঠন করা বা পরিচালনা করা অনেক সময় সম্ভব হয় না, তাই না? অনেক সময় কি সম্ভব হয়ে ওঠে না, তাই না? এটা হচ্ছে কি অদক্ষ ব্যবস্থাপনা। এইবার হচ্ছে সীমিত সদস্য সংখ্যা। 8 নাম্বার, সীমিত সদস্য সংখ্যা, অর্থাৎ অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কিন্তু সীমিত।
অর্থাৎ বলা হয়েছে যে অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কিন্তু সীমিত। এরকম সীমিত অর্থাৎ আমাদের দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায় আর একটা হচ্ছে ব্যাংকিং ব্যবসায় অংশীদারি ব্যবসায়, তাই না? তো সাধারণ অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা থাকে 20 জন। সাধারণ অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা থাকে কতজন? 20 জন। আর ব্যাংকিং ব্যবসায় সদস্য সংখ্যা থাকে 10 জন। তাহলে এখানে কিন্তু সদস্য সংখ্যা খুবই কম। তাছাড়া নতুন সদস্য সংখ্যা গ্রহণে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। নতুন সদস্য সংখ্যা গ্রহণে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে এই সীমিত সদস্য সংখ্যা থাকার ফলশ্রুতিতে প্রয়োজনীয় মুহূর্তে মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না। প্রয়োজনীয় মুহূর্তে অনেক সময় মূলধন সংগ্রহ করা সম্ভব হয় না, বা ব্যবসার যে সম্ভাব্য সুযোগ সেই সম্ভাব্য সুযোগকে কাজে লাগানো যায় না। এতে করে দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করা বা গঠন করা বা পরিচালনা করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই সমস্ত কারণে অংশীদারি ব্যবসায় পরিচালনায় অনেকে আগাইয়া আসে না। এটা হচ্ছে কি সীমিত সদস্য সংখ্যা। এটা হচ্ছে কি সীমিত সদস্য সংখ্যা। এইবার সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব বলতে কি বলা হয়েছে? অংশীদারি ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সময় বিলম্বের সৃষ্টি হয়। কেমন বিলম্বের সৃষ্টি হয়? যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামতের সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাই না? কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসায় যে সমস্ত অংশীদার থাকে এই সমস্ত অংশীদারদের একসাথে পাওয়া যায় না। আবার একসাথে পাওয়া গেলেও অনেক সময় দেখা যাচ্ছে মতের অমিল হয়। অনেক সময় দেখা যাচ্ছে মতের অমিল হয়। এই মতের অমিল হওয়ার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আগের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের উপর অংশীদারি ব্যবসা করতে হয়, গঠন করতে হয় বা পরিচালনা করতে হয়। ফলে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না বিধায় অনেক সময় দেখা যায় যে সুষ্ঠুভাবে অংশীদারি ব্যবসাটা গঠন করা বা পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না, তাই না? তাহলে এই কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের সৃষ্টি হয়। এই সমস্ত কারণে অংশীদারি ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে কি হয়? বিলম্বের সৃষ্টি হয়ে থাকে। এইবার হচ্ছে 10 নম্বরে পরিচালনায় জটিলতা। পরিচালনায় জটিলতা বলতে বলা হয়েছে যে অনেক সময় দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসায় আইন অনুযায়ী এই ব্যবসাটা কিন্তু সকলের কিন্তু পরিচালনায় অধিকার আছে। সকলে কিন্তু অংশীদারি ব্যবসাটা কী করতে পারে? পরিচালনা করতে পারে। আমরা অংশীদারি ব্যবসায় বাংলাদেশে 1932 সালে অংশীদারি আইনের 4 ধারা বলেছে সকলের দ্বারা অথবা সকলের পক্ষ থেকে একজনের দ্বারা অংশীদারি ব্যবসায় কিন্তু পরিচালনা করতে পারে। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে যারা অংশীদারি ব্যবসায় অনেক সদস্য আছে যারা যোগ্য দক্ষ তারা কিন্তু অনেক সময় এই অংশীদারি ব্যবসা পরিচালনা আগায় আসে না। কারা আগায় আসে? যারা অদক্ষ অনভিজ্ঞ এমন সদস্য বা এমন অংশীদারগণ অংশীদারি ব্যবসা পরিচালনায় আগায় আসে। এমন অদক্ষ ব্যক্তিগণ বা অদক্ষ অংশীদারগণ অংশীদারি ব্যবসা পরিচালনা আগায় আসার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে অংশীদারি ব্যবসাটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয় না। এইটা হচ্ছে কি পরিচালনায় জটিলতা। এইটা হচ্ছে কি পরিচালনায় জটিলতা। তাহলে এই পরিচালনায় জটিলতা
এই সমস্যা এক্ষেত্রেও অনেক সময় মানে তৃতীয় কোনো পক্ষ বা নতুন অংশীদার এখানে অংশীদারি ব্যবসায় আগাই আসে না বা পরিচালনা করা সম্ভব হয় না। এইবার হচ্ছে জনগণের আস্থার অভাব। 11 নম্বর। জনগণের আস্থার অভাব, অর্থাৎ অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। চুক্তি ছাড়া কিন্তু অংশীদারি ব্যবসায় গঠনও করা যায় না বা পরিচালনা করা যায় না, তাই না? অংশীদারি ব্যবসায় কিন্তু চুক্তির ভিত্তিতে কিন্তু অংশীদারি ব্যবসা কী করতে হয়? গঠন করতে হয় বা পরিচালনা করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে অংশীদার অনেক সময় দেখা যায় যে অংশীদার যে সমস্ত অংশীদার থাকে এই সমস্ত অংশীদাররা অনেক সময় মৃত্যুবরণ করে, দেউলি হয়ে যায়, তারপরে ছেড়ে চলে যায়, তাই না? তারপরে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণে অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার ফলে এখানে কী হয়? অংশীদারি ব্যবসাটা ভেঙে যায় বা বিলুপ্তি ঘটে। এই সমস্ত বিলুপ্তির কারণে অনেক সময় দেখা যায় যে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের পর জনগণের আস্থার পরিমাণ খুবই কম থাকে, তাই না? জনগণের আস্থার পরিমাণ খুবই কম থাকে, অর্থাৎ অংশীদারি ব্যবসাটা যে কোনো সময় কী করে মানে অংশীদারি ব্যবসাটা কী হতে পারে? বিলুপ্তি ঘটতে পারে। এই বিলুপ্তি ঘটার কারণে অনেক সময় জনগণের আস্থা অনেক সময় হারিয়ে ফেলে। অর্থাৎ অংশীদারি ব্যবসায় আমি আগে বলছি কী কারণে বিলুপ্তি ঘটতে পারে। অংশীদারি ব্যবসায় কোনো অংশীদার মারা গেলে বিলুপ্তি ঘটতে পারে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে বিলুপ্তি ঘটতে পারে, মতের অমিল হলে অংশীদারি ব্যবসায় বিলুপ্তি ঘটতে পারে, তাই না? যেহেতু অংশীদারি ব্যবসায় আইনগত কোনো সত্তা নাই, যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যার কারণে কিন্তু অংশীদারি ব্যবসায় কী হতে পারে? বিলুপ্তি হতে পারে। তাহলে এক্ষেত্রে কী যায়? অংশীদারি ব্যবসায় জনগণের উপর যে আস্থা, সেই অংশীদারি ব্যবসার উপর জনগণের যে আস্থা, সেই আস্থাটা হারিয়ে ফেলে, তাই না? এর ফলশ্রুতিতে অন্য কোনো অংশীদার এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে আগাই আসে না। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে কি আগাইয়া আসে না। এইবার হচ্ছে কি? এটা হচ্ছে জনগণের আস্থার অভাব। এইবার হচ্ছে গোপনীয়তা প্রকাশ। গোপনীয়তা প্রকাশ বলতে বলা হয়েছে যে এখানে কিন্তু সদস্য সংখ্যা কম হলেও একদম কম নয়। অর্থাৎ আমরা বলছি যে সাধারণ অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা কতজন? 20 জন। আর ব্যাংকিং ব্যবসার সদস্য সংখ্যা কতজন? 10 জন, তাই না? এইখানে কিন্তু সদস্য সংখ্যা বেশ আছে। তাহলে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় অনেকে সিদ্ধান্ত গ্রহণের সময় অনেক সময় দেখা যাচ্ছে যে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন কথার মধ্যে অনেক বিষয়, গোপনীয় যে বিষয়গুলো আছে সেই গোপনীয় বিষয়গুলো ফাঁস হয়ে যায়। অর্থাৎ গোপনীয়তা রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে। গোপনীয়তা রক্ষা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকে কী করে? অংশীদারি ব্যবসার যে গোপন বিষয়, সেই গোপন বিষয়টা প্রকাশ করে ফেলে। গোপন বিষয়টা কী করে? প্রকাশ করে। ফলে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা বা সম্প্রসারণ করা অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না, তাই না? এটা হচ্ছে কি? গোপনীয়তা প্রকাশ, তাই না? এইবার হচ্ছে অসম মুনাফা বন্টন। 13 নম্বর। অসম মুনাফা
অসম মুনাফা বন্টন বলতে বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায় যে সমস্ত অংশীদার থাকে সেই অংশীদারি ব্যবসায় কিন্তু অংশীদাররা কী করে, অর্থ বিনিয়োগ করে, কিন্তু অনেক সময় অনেক অংশীদার কিন্তু অর্থ বিনিয়োগ না করে অংশীদারি ব্যবসায় অংশীদার হয়ে তারা মুনাফা পেয়ে থাকে, তাই না, মুনাফা পেয়ে থাকে। ফলে যে সমস্ত অংশীদার মানে মূলধন বিনিয়োগ করলো তারাও মুনাফা পেলো, আবার যে সমস্ত অংশীদার মূলধন বিনিয়োগ করলো না তারাও মুনাফা পেল। এই যে অসম মুনাফা বন্টন, এই অসম মুনাফা বন্টনের কারণে অংশীদারি ব্যবসায় অনেকে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা বা পরিচালনা করা আগে আসে না, বা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করাও সম্ভব হয় না, তাই না। আবার দেখা যাচ্ছে যে সমস্ত অংশীদার থাকে এই সমস্ত অংশীদার যে মূলধন বিনিয়োগ করে সেই মূলধন অনুপাতে মুনাফা পায় না, মূলধন অনুপাতে মুনাফা পায় না। এই কারণে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এই সমস্ত কারণে অনেক সময় দেখা যায় যে এই অংশীদারি ব্যবসায় গঠন করার জন্য বা পরিচালনা করার জন্য অনেকে আগাইয়া আসে না। তাহলে আমরা অংশীদারি ব্যবসার যে অসুবিধাটা, সেই অসুবিধাটা তোমাদের আমি পড়ালাম। এখানে 13টা অসুবিধা আছে, তাই না, 13টা অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো তোমাদেরকে পড়ালাম। তোমরা মনোযোগ সহকারে শুনছো, তাই না, সবাই মনোযোগ সহকারে শুনছো। এইবার তোমাদের আমি দেখবো যে তোমরা এইটা পারো। মূল্যায়ন, অংশীদারি ব্যবসায়ের অসুবিধা সমূহ বলো। অংশীদারি ব্যবসায়ের অসুবিধা সমূহ বলো। তাহলে তোমরা এই অংশীদারি ব্যবসায়ের অসুবিধা সমূহ কি বলতে পারবে না? বলতে পারবো, তাই না। তোমাদের আমি 13টা পয়েন্ট পড়াইছি। ওই যে অসীম দায় পড়াইছি না, অসীম দায়, তারপরে মূলধনের সীমাবদ্ধতা, পারস্পরিক সম্পর্কের শেষে অভাব, মালিকানা হস্তান্তরের সীমাবদ্ধতা, এইগুলো তোমাদের পড়াইছি, তাই না। এই 13টা পয়েন্ট তোমরা কি সবাই পারবে না? পারবে। এইবার তোমাদের আমি কিছু বাড়ির কাজ দেবো, সেই বাড়ির কাজটা দেখো। বাড়ি কাজ, অংশীদারি অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আলোচনা, প্রকারভেদ আলোচনা করো। অংশীদারি ব্যবসার প্রকারভেদ আলোচনা করো। এই তোমরা একে বাড়ি থেকে ভালো করে পড়বে, এছাড়াও বেশি বেশি করে পড়বে, তাই না। এছাড়াও তোমাদের আরও তোমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবে। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র একে পড়বে, এইগুলো কিন্তু তোমরা বাড়ি থেকে বেশি বেশি পড়াশোনা করবে, তাই না। তা যাই হোক, তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে এখন কথা হচ্ছে যে তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকবে। তোমরা আমার এই ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা 6ষ্ঠ সপ্তাহে এই অ্যাসাইনমেন্টটা প্রকাশ হবে, তোমরা লিখে কলেজ জমা দেবে, তাই না। সবাই কিন্তু সেইভাবে প্রস্তুতি নেবে। সবাইকে ধন্যবাদ।